গুড মর্নিং ক্লাস। আজ আমি তোমাদের উদ্ভিদ ও খনিজ পুষ্টি এই চ্যাপ্টার শেষ অংশটি পড়াবো। এখানে তোমাদের হাইড্রোপনিক্স পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এই হাইড্রোপনিক্স পদ্ধতি সর্বপ্রথম বিজ্ঞানী উডওয়ার্ড এটি লক্ষ্য করেন এবং এই প্রক্রিয়ার সাহায্যে মেন্থা গাছের বৃদ্ধি ঘটান এবং তিনি দেখান যে বিশুদ্ধ জলে গাছের বৃদ্ধি ভালো হয় না। ওই জলের মধ্যে বিভিন্ন প্রকারের যে মিশ্রিত খনিজ মৌলগুলো আছে তাদের উপস্থিতির জন্যই গাছের বৃদ্ধি ঘটে। অর্থাৎ শুধু জলের প্রয়োজনীয়তা নেই, সঙ্গে খনিজ লবণ এবং বিভিন্ন মৌলেরও প্রয়োজনীয়তা আছে। এই হাইড্রোপনিক্স পদ্ধতি কি? যে বিশেষ পদ্ধতিতে মৃত্তিকাবিহীন অবস্থায় উদ্ভিদের মূলকে পুষ্টি দ্রবণে নিমজ্জিত করে, অর্থাৎ পুষ্টি দ্রবণের মধ্যে রেখে উদ্ভিদের বৃদ্ধি ঘটানো হয়, তাকে আমরা বলি হাইড্রোপনিক্স পদ্ধতি। এই পদ্ধতিতে চাষের ক্ষেত্রে মাটির প্রয়োজন হয় না। একটা বড় আকারের প্লাস্টিক বা কংক্রিটের জলাধার তৈরি করে পাত্রটাকে একটা নির্দিষ্ট জলীয় রাসায়নিক দ্রবণে পূর্ণ করা হয় এবং জলাধারের উপরে গোল বা চৌকো গর্তগুলো রাখা হয়। তাতে তারজালি থাকে যা উদ্ভিদের অবলম্বন হিসেবে কাজ করে এবং এর মধ্যে উদ্ভিদটিকে প্রবেশ করিয়ে দেওয়া হয়। অনেক সময় উদ্ভিদের মূলকে জলাশয়ে আবদ্ধ রাখার জন্য বালি, নুড়ি, বিভিন্ন ধরনের ভার্মি কম্পোস্ট সার ইত্যাদি ব্যবহার করা যেতে পারে এবং জলাধারে নলের সাহায্যে বায়ু চলাচলের ব্যবস্থা রাখা হয়, কারণ জলে নিমজ্জিত অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে হবে। রাসায়নিক দ্রবণের জন্য জলের যে পিএইচ আছে তার পরিবর্তন যাতে ঘটে এবং একটা নির্দিষ্ট মাত্রায় যাতে ভারসাম্য বজায় থাকে সেই ব্যবস্থা করতে হবে। এই প্রকার চাষ সাধারণত গ্রিনহাউসের মধ্যে নিয়ন্ত্রিত পরিবেশে করা হয়। বড় আকারের এই ট্যাঙ্কে চাষ করা হয় বলে এই হাইড্রোপনিক্স পদ্ধতিকে ট্যাঙ্ক ফার্মিং পদ্ধতিও বলা হয়। এই পদ্ধতিতে বেশ কিছু উদ্ভিদের চাষ করা হয় এবং এই হাইড্রোপনিক্সের বেশ কিছু সুবিধা অসুবিধা আছে। এই হাইড্রোপনিক্সের সুবিধাগুলোর মধ্যে এক্ষেত্রে কোনো মাটির প্রয়োজন হয় না, তাই অনুর্বর বা মরুভূমি অঞ্চলেও এই প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদের চাষাবাদ করা যায়। আর এই পদ্ধতির সাহায্যে কোন মৌলের কী প্রয়োজনীয়তা সে সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি। যেমন আমরা যদি দেখি, ম্যাগনেসিয়াম বিহীন দ্রবণে রাখলে বৃদ্ধি ভালো হবে না, সবুজ বর্ণ হলুদ হয়ে যাবে। আবার ক্যালসিয়াম দ্রবণ যদি না দেওয়া হয়, সেখানে দেখব এই মৌলের অভাবে মূলের বৃদ্ধি ভালো হয়নি, পাতায় ছোপ ছোপ দাগ সৃষ্টি হয়েছে, হালকা হলুদ হয়েছে। আবার পটাশিয়াম যদি দ্রবণ না রাখা হয় তাহলে দেখতে পাবো পটাশিয়ামের অভাবে বৃদ্ধি বন্ধ হয়ে গেছে, পাতাগুলো সাদা হয়ে গেছে এবং গাছটা ক্রমশ মৃত্যুর দিকে ঢলে পড়ছে। নাইট্রোজেনের অভাবে পাতা হলুদ বর্ণ ধারণ করে, গাছের উপযুক্ত বৃদ্ধি হয় না। তাহলে এই সমস্ত প্রত্যেকটা মৌলের কী কী ভূমিকা আছে এই উদ্ভিদের বৃদ্ধি, প্রজনন এবং ক্লোরোফিল এবং দেহ গঠনের কাজে, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি। আর এই হাইড্রোপনিক্স পদ্ধতিতে সার প্রয়োগ করতে হয় না, যার ফলে পরিবেশ দূষণ অনেকটা রোধ করা যায়। অনেক ক্ষেত্রে এর উৎপাদনের হারও অনেক বেশি, ফলে ফসল সহজেই সংগ্রহ করা যায়। এখানে কোনো মৃত্তিকা ঘটিত রোগ জীবাণু সংক্রমণের কোনো সুযোগ থাকে না। আর এই হাইড্রোপনিক্সের অসুবিধাও আছে, এগুলো পরিবেশে আর্দ্র পরিবেশে থাকে বলে এই উদ্ভিদ সহজে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে না, অর্থাৎ বিভিন্ন ধরনের রোগের প্রকোপে পড়ে। সঠিক মাত্রায় বিভিন্ন মৌলের মিশ্রণ দেওয়া প্রয়োজন। একমাত্র সঠিক মাত্রা এবং প্র্যাকটিশনার ছাড়া এই পদ্ধতিতে চাষাবাদ করা সহজলভ্য নয়। আর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে
এই চাষ করা ব্যয় সাপেক্ষ। এই হলো আমাদের হাইড্রোপনিক্স পদ্ধতি, তার সুবিধা অসুবিধা। এটি তোমাদের পরীক্ষায় আসে অনেক সময়, বিগত 2 বছর এখান থেকে প্রশ্ন আসেনি। তোমরা একটু পড়ে রাখবে এই সুবিধা অসুবিধা এবং হাইড্রোপনিক্স পদ্ধতি কাকে বলে, এটুকু করে রাখলেই যথেষ্ট। এরপরে আসি নাইট্রোজেন চক্র। তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো নাইট্রোজেন চক্র, তবু আর একবার আমি সংক্ষেপে বলে দেব। এই বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেন বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া অণুজীব দ্বারা মাটিতে প্রবেশ করে এবং মাটি থেকে উদ্ভিদ দেহে যায়, এবং এই উদ্ভিদকে যখন প্রাণীকুল খাদ্য হিসেবে গ্রহণ করে তখন প্রাণীদেহে স্থানান্তরিত হয় এবং প্রাণীর প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড এবং বিপাকে কাজে লাগে, এবং প্রাণীর মৃত্যুর পর বিয়োজকের দ্বারা এই নাইট্রোজেন পুনরায় পরিবেশে ফিরে আসে। এই নাইট্রোজেনের মাটিতে এবং মাটি থেকে নাইট্রোজেন বায়ুতে এই অবিরাম যে আবর্তন পদ্ধতি, তাকে আমরা বলি নাইট্রোজেন চক্র। এই নাইট্রোজেন চক্রকে আমরা 2টি পর্যায়ে ভাগ করেছি, নাইট্রোজেনের সংযুক্তিকরণ আবার বিযুক্তিকরণ, অর্থাৎ নাইট্রোজেনের সংবন্ধন আর বিমুক্তিকরণ, এই 2টি হলো পর্যায়। এই নাইট্রোজেন আবদ্ধকরণ ঘটে তড়িৎ মোক্ষণের সাহায্যে। পরিবেশে নাইট্রোজেনের পরিমাণ খুব বেশি পরিমাণে আমরা জানি। এই নাইট্রোজেন অতিরিক্ত তড়িৎ প্রবাহ বা বজ্রপাতের সময় উচ্চ তাপ ও চাপে এই নাইট্রোজেন বায়ুমণ্ডলের উপস্থিত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড আবার অক্সিজেনের সঙ্গে উচ্চ তাপ ও চাপে নাইট্রোজেন ডাইঅক্সাইড গঠন করে, এবং এই নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টিপাতের সময় জলের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডে রূপান্তরিত হয়, এবং অ্যাসিড বৃষ্টির সময় এই নাইট্রিক অ্যাসিড মাটিতে পড়ে এবং ক্যালসিয়াম বা পটাশিয়াম লবণের সঙ্গে যুক্ত হয়, দিয়ে তৈরি করে ক্যালসিয়াম নাইট্রাইট বা পটাশিয়াম নাইট্রাইট ইত্যাদি হিসাবে মাটির মধ্যে এই নাইট্রোজেনের আবদ্ধকরণ ঘটে। আবার আসি শিল্পজাত অ্যামোনিয়া উৎপাদনের মাধ্যমে। বিজ্ঞানী হেবার বস তার বস পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরির পদ্ধতি আবিষ্কার করেন। সেখানে দেখা যায় উচ্চ তাপমাত্রা প্রায় 400 ডিগ্রি সেন্টিগ্রেড এবং উচ্চ চাপে এই নাইট্রোজেন এবং হাইড্রোজেনের যুক্ত করে অ্যামোনিয়া তৈরি পদ্ধতি বলেন। সেক্ষেত্রে এই অ্যামোনিয়া যা নাইট্রোজেন সমৃদ্ধ সার, যখন কৃষিক্ষেত্রে এই অ্যামোনিয়া সার হিসেবে প্রয়োগ করা হয় এবং মাটিতে মেশে, এইভাবে মাটিতে নাইট্রোজেনের আবদ্ধকরণ ঘটে। আর আসি কিছু জীবজ নাইট্রোজেন সংবন্ধন, অর্থাৎ কিছু স্বাধীনজীবী জীবের দ্বারা আবার কিছু মিথজীবী জীবের দ্বারা মাটিতে বসবাসকারী কিছু নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী জীব আছে, যেমন ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর, অ্যানাবিনা, নস্টক প্রভৃতি। এই নীলাভ সবুজ শৈবাল বায়ু থেকে সরাসরি মুক্ত নাইট্রোজেনকে তাদের দেহকোষে অ্যামোনিয়া রূপে আবদ্ধ করে। এই সব অণুজীবের মৃত্যুর পর সেগুলো মাটিতে জমা হয়। এই পদ্ধতিতে তারা বছরে 12 থেকে 20 কিলো নাইট্রোজেন স্থিতিকরণ করতে পারে। আর আছে মিথজীবী জীবের দ্বারা, বিভিন্ন মিথজীবী জীব যেমন রাইজোবিয়াম, এই ব্যাকটেরিয়া শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে এরা বাস করে এবং উদ্ভিদকে নাইট্রোজেন সাপ্লাই দেয় এবং উদ্ভিদের থেকে শর্করা খাদ্য হিসেবে গ্রহণ করে। এইভাবে তারা মিথজীবী বন্ধনে আবদ্ধ থেকে নাইট্রোজেন সংবন্ধন ঘটায়। অ্যানাবিনা নামক নীলাভ সবুজ শৈবালে, অ্যাজোলা নামক জলজ ফান্ডের পত্রগহ্বরে, সাইকাস নামক ব্যক্তবীজী গাছের মূলে এই ব্যাকটেরিয়াগুলো বাস করে এবং নাইট্রোজেন সংবন্ধন ঘটায়। এরপরে আসি নাইট্রিফিকেশন পদ্ধতি, যে পদ্ধতিতে এই জীবাণুগুলোর ক্রিয়ার ফলে মৃত্তিকা মধ্যস্থ অ্যামোনিয়া প্রথমে নাইট্রাইট পরে নাইট্রেট যৌগে রূপান্তরিত হয়।
তাকে আমরা বলছি নাইট্রিফিকেশন। এরকম কতগুলো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া এই নাইট্রিফিকেশন ঘটায়। নাইট্রোসোমানাস, নাইট্রোব্যাক্টর, আর আসে অ্যামোনিফিকেশন, অর্থাৎ অ্যামোনিয়া তৈরি করবে এই মাটির মধ্যে উপস্থিত বিভিন্ন বিয়োজকগুলো, যেগুলো মৃত জীবদেহের প্রোটিন অংশকে প্রথমে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করে, তারপরে অ্যামোনিয়ায় রূপান্তরিত করে। এই পদ্ধতিকেই তো আমরা বলি অ্যামোনিফিকেশন। এই অ্যামোনিফিকেশন ঘটায় বেশ কিছু অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস র্যামোসাস ইত্যাদি ব্যাকটেরিয়া। আর সর্বশেষে আসি নাইট্রোজেনের বিমুক্তিকরণ বা ডিনাইট্রিফিকেশন, অর্থাৎ মাটিতে বসবাসকারী বেশ কিছু জীবাণু আছে যারা মাটির মধ্যে আবদ্ধ এই নাইট্রোজেন যৌগকে ভেঙে নাইট্রোজেনকে মুক্ত করে এবং বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয়। এই পদ্ধতিকে আমরা বলি ডিনাইট্রিফিকেশন। এই সমস্ত জীবাণুদের আমরা বলি ডিনাইট্রিফাইং জীবাণু। এগুলো প্রকৃতপক্ষে ক্ষতিকারক জীবাণু, কারণ এরা মাটির উর্বরা শক্তি কমিয়ে দেয়। এদের মধ্যে উল্লেখযোগ্য থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিক্যান্স, সিউডোমোনাস ইত্যাদি হলো এই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ। এই হলো তোমাদের নাইট্রোজেন চক্র। এরপরে আসবো আমরা শিম্বগোত্রীয় উদ্ভিদ তার মূলের অর্বুদে এই যে নাইট্রোজেন সংবন্ধন করে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার সাহায্যে। সেই পদ্ধতি তোমাদের পরীক্ষায় খুবই আসে এবং এটি খুব ইম্পর্ট্যান্ট। এই শিম্বো রাইজোবিয়াম নাইট্রোজেন সংবন্ধন, এখানে এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া যা একটা বায়ুজীবী ব্যাকটেরিয়া, এই পদ্ধতিতে প্রায় 90% শিম্বো জাতীয় উদ্ভিদের মূলের অর্বুদে নাইট্রোজেন সংবন্ধন করতে দেখা যায়। এই নাইট্রোজেন সংবন্ধনের বেশ কতগুলো ধাপ বা পর্যায় আছে। আমরা এই 5টি ধাপ পয়েন্ট আকারে লিখে বর্ণনা করব। প্রথমে আসি রাসায়নিক সিগন্যাল গঠন। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াগুলো উদ্ভিদের মূলে বাসা বাঁধার আগে বা আবদ্ধ হওয়ার আগে এই মূলের থেকে এক ধরনের সিগন্যালিং বা বার্তা যায়। বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণের মাধ্যমে এই বার্তা বা সিগন্যাল ট্রান্সফার হয়। এই সমস্ত রাসায়নিক পদার্থ নিঃসরণকে আমরা বলি কেমোট্যাকটিক পদ্ধতি। এই রাসায়নিক পদার্থগুলো মূলরোম থেকে নিঃসৃত হয়, যেমন লেকটিন এক ধরনের বিশেষ প্রোটিন জাতীয় যৌগ, আবার আছে হোমোসেরিন যেটা মূল থেকে নিঃসৃত হয়, এক ধরনের অ্যামাইনো অ্যাসিড জাতীয় যৌগ, আর আছে ফ্ল্যাভানোন, এটিও এই সমস্ত ব্যাকটেরিয়াগুলোকে আকৃষ্ট করে এই সিগন্যাল প্রদানের মাধ্যমে। এরপরে আসি সংক্রমণ, অর্থাৎ এই যে সংকেত পাঠালো বা সিগন্যাল পাঠালো, তার ফলে ব্যাকটেরিয়াগুলোকে আকৃষ্ট করলো, তারপরে সেই ব্যাকটেরিয়াগুলো ওই মূলের বা মূলরোমের অংশে এসে আবদ্ধ হবে, সংক্রমণ ঘটাবে, অর্থাৎ মূলরোমের কোষপ্রাচীরকে বিদীর্ণ করে এই রাইজোবিয়াম মূলে প্রবেশ করবে। এরপরে আসি হুঁক সৃষ্টি। এই মূল থেকে এক ধরনের হরমোন মাত্রা বেড়ে যায়, যাকে আমরা বলি IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এই IAA জাতীয় বৃদ্ধি হরমোনের ক্ষরণ বেড়ে যাওয়ায় মূলরোমটা বেঁকে যায় এবং এই ব্যাকটেরিয়াগুলো মূলের অভ্যন্তরে প্রবেশ করে। আর এই বাঁকা যে অংশটা গঠন করে সেটা দেখতে অনেকটা হুঁকের মতো লাগে। এই জন্য এই পদ্ধতিকে আমরা বলি, এই পর্যায়কে আমরা বলি হুঁক সৃষ্টির পর্যায়। আর এরপরে আসি অর্বুদ গঠন, অর্থাৎ এই যে সংক্রমণ ঘটলো তার ফলে ব্যাকটেরিয়াগুলো ওই অংশে প্রবেশ করলো এবং সেখানে বেশ কয়েক প্রকারের জিন উপস্থিত, যাদের আমরা বলি নড জিন। এই নড জিনগুলো নড ফ্যাক্টরের সহায়তায় বিভিন্ন প্রোটিন জাতীয় উৎসেচক তৈরি করে এবং এই উৎসেচকের
প্রভাবতায় কোষগুলো দ্রুত বিভাজিত হয় এবং একটা অর্বুদের সৃষ্টি করে। আর এই অর্বুদ মূলের নালিকা বান্ডিলের সঙ্গে সংযুক্ত থাকে, যার কারণে এই উদ্ভিদ এই অর্বুদের মাধ্যমে নাইট্রোজেন পায়। আর এই ব্যাকটেরিয়াগুলো উদ্ভিদ দেহ থেকে পুষ্টি লাভ করে। এইভাবে তারা মিথজীবী বন্ধনে আবদ্ধ হয়। আর সর্বশেষ পর্যায়ে আসি ব্যাকটেরিয়ার মুক্তি লাভ। এই ব্যাকটেরিয়াগুলো একটা মেমব্রেন বা কোষ পর্দা দিয়ে গঠিত থলির মতো অংশ মধ্যে আবদ্ধ থাকে, যাকে আমরা বলি পেরিব্যাকটেরয়েড মেমব্রেন। আর এই মেমব্রেন বা আবরণীর মধ্য দিয়ে ব্যাকটেরিয়াগুলো উন্মুক্ত হয়। এই সময় ব্যাকটেরিয়া আর মূলের ভিতর চলাচল করে না এবং এগুলো আকৃতিতে অনেক বড় হয়। এই ধরনের ব্যাকটেরিয়াগুলোকে আমরা বলি ব্যাকটেরয়েডস। এটি হলো তোমাদের সিম্বোরাইজোবিয়াম নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতি। এরপরে আসি লেগ হিমোগ্লোবিন। এই নাইট্রোজেন সংবন্ধনকারী অর্বুদে গোলাপি বর্ণের একটা রঞ্জক থাকে। এগুলো অনেকটা দেখতে আমাদের রক্তে উপস্থিত হিমোগ্লোবিনের মতো, তাই এই যৌগগুলোকে আমরা বলি লেগ হিমোগ্লোবিন। এগুলো দেখা যায় লেগুমিনাস জাতীয় উদ্ভিদের। এর রাসায়নিক গঠন যদি আমরা দেখি, তা হিমোগ্লোবিনের মতো দুটি আলফা ও দুটি বিটা পলিপেপটাইড দিয়ে গঠিত। এই জন্যই একে আমরা বলি লেগ হিমোগ্লোবিন। এগুলি রাইজোবিয়াম ব্যাকটেরিয়া অক্সিজেন সরবরাহের কাজে সাহায্য করে। অর্থাৎ এই লেগ হিমোগ্লোবিন বাতাসে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, দিয়ে তৈরি করে লেগ অক্সি হিমোগ্লোবিন, যা রাইজোবিয়ামের শ্বসনস্থলে পৌঁছে যায় এবং রাইজোবিয়াম শ্বসনের জন্য পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এই লেগ হিমোগ্লোবিনের মাধ্যমেই পায়। আর আসি নিপ জিন। এই নাইট্রোজেন সংবন্ধনে একটা উৎসেচক আছে, যাকে আমরা বলি নাইট্রোজিনেজ উৎসেচক। এই নাইট্রোজিনেজ উৎসেচকের সক্রিয় করার জন্য রাইজোবিয়াম ব্যাকটেরিয়াতে যে জিনগুলো ক্রিয়াশীল হয় তাদের একত্রে আমরা বলি নিপ জিন। এই জিনগুলো টোটাল 6টা জিন আছে: নিপ এ, নিপ বি, নিপ সি, নিপ ডি, নিপ এইচ আর কে। এই 6টা জিনকে একত্রে বলা হয় নিপ জিন। এরপর তোমাদের আমি বেশ কিছু শর্ট টাইপ কোশ্চেন এখান থেকে আলোচনা করে দিই। প্রথমে আসি, অনুঘটক মৌল কি? না, যেসব মৌল উৎসেচকের সহ উৎসেচক হিসেবে কাজ করে, কোনো জৈব রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাদের আমরা অনুঘটক মৌল বলি। যেমন ম্যাঙ্গানিজ একটা অনুঘটক মৌল, যা ম্যাঙ্গানিজ ডাইহাইড্রোজিনেজ উৎসেচকের সহযোগিতায় সহ উৎসেচক হিসেবে কাজ করে। এরপরে প্রশ্ন আসি, সাংগঠনিক মৌল বলতে কী বোঝো? উদ্ভিদ দেহে যে মৌল কোষপ্রাচীর বস্তু তৈরিতে ব্যবহৃত হয় তাদের সাংগঠনিক মৌল বলি। যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো হলো সাংগঠনিক মৌল। এরপরের প্রশ্ন, প্রোটোপ্লাজমীয় মৌল কি? যেসব মৌল প্রোটোপ্লাজম গঠনে অংশগ্রহণ করে তাদের আমরা প্রোটোপ্লাজমীয় মৌল বলি। যেমন নাইট্রোজেন, ফসফরাস, সালফার, এগুলো হলো আমাদের প্রোটোপ্লাজম গঠনে অংশগ্রহণ করে, এগুলো প্রোটোপ্লাজমীয় মৌল। আর আসি সংকট মৌল। যেসব মৌল উদ্ভিদের বেশি পরিমাণে প্রয়োজন পুষ্টিতে, অর্থাৎ যাদের অভাবে বিভিন্ন ধরনের রোগ সংক্রমণ দেখা দেয়, তাদের আমরা সংকট মৌল বলি। যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি হলো সংকট মৌলের উদাহরণ। এর পরের প্রশ্ন, ব্যাকটেরয়েড কি? সিম্বগোত্রীয় উদ্ভিদের মূল অর্বুদ গঠনের সময় রাইজোবিয়াম ব্যাকটেরিয়ায় গঠন বৈশিষ্ট্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। এরা কোষের মধ্যে বিভাজন ক্ষমতা হারিয়ে নিশ্চল অবস্থায় থাকে। এই অবস্থাকে ব্যাকটেরয়েড বলা হয়। দুটো সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম লেখো যারা নাইট্রোজেন সংবন্ধনে সক্ষম। ক্লোরোবিয়াম, রোজোস্পাইরেলিয়াম, রোডোসিউডোমোনাস প্রভৃতি হলো
সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া, যারা নাইট্রোজেন সংবন্ধন ঘটাতে সক্ষম। এর পরের প্রশ্ন, ক্লোরোসিস এবং নেক্রোসিসের মধ্যে পার্থক্য কী? ক্লোরোসিস হলো লোহা, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন প্রভৃতি মৌলের অভাবে হয়। আর নেক্রোসিস ম্যাগনেসিয়াম, কপার, পটাশিয়াম, ক্যালসিয়াম এই মৌলগুলোর অভাবে এই নেক্রোসিস হয়। ক্লোরোসিসের ফলে ক্লোরোফিল নষ্ট হয়ে যায় বা ক্লোরোফিল তৈরি হয় না। আর নেক্রোসিসে আক্রান্ত উদ্ভিদ কোষের মৃত্যু ঘটে। ক্লোরোফিলে পাতার বর্ণ হলুদ হয়, আর নেক্রোসিসে পাতার আক্রান্ত অংশ সম্পূর্ণরূপে শুকিয়ে যায় এবং অকালে ঝরে পড়ে। এর পরের প্রশ্ন, জল অনুশীলন পরীক্ষা বা হাইড্রোপনিক্স পদ্ধতি প্রথম কে করেছিলেন? বিজ্ঞানী উডওয়ার্ড 1699 সালে প্রথম এই জল অনুশীলন বা হাইড্রোপনিক্স পরীক্ষা করে দেখান। মেন্থা নামক উদ্ভিদের এই পদ্ধতি পর্যবেক্ষণ করেছিলেন। এর পরের প্রশ্ন আসি, অনেক মৌলের অভাবে উদ্ভিদে ক্লোরোসিস দেখা দেয়, কিন্তু কোন খনিজ মৌলটি ক্লোরোফিলের সংগঠনে বা এই ক্লোরোসিস রোগের প্রধান মৌল, যার অভাবে এই ক্লোরোসিস রোগ ঘটে? ম্যাগনেসিয়াম, যেটি ক্লোরোফিল সংগঠনে অত্যন্ত প্রয়োজনীয় একটি মৌল। এর পরের প্রশ্ন, দুটি অমিথীয় নাইট্রোজেন সংবন্ধনকারী জীবাণুর বা জীবের নাম লেখো। নস্টক, অ্যানাবিনা, স্পাইরুলিনা প্রভৃতি অমিথজীবীয় বন্ধনে আবদ্ধ হয় এবং নাইট্রোজেন সংবন্ধন ঘটায়। এর পরের প্রশ্ন, মিনারেল টক্সিসিটি বলতে কী বোঝো? অর্থাৎ এই অতিমাত্রিক মৌলগুলোর মধ্যে যদি জীবদেহে কোনো মৌল বেশি পরিমাণে উপস্থিত থাকে এবং তার ফলে উদ্ভিদের যে বিষক্রিয়া দেখা যায় তাকে বলে মিনারেল টক্সিসিটি। এর প্রভাবে উদ্ভিদের বিষক্রিয়া লক্ষ্য করা যায়, উদ্ভিদ মারাও যায়, যেমন আর্সেনিক, সীসা এগুলো এই মিনারেল টক্সিসিটির মধ্যে পড়ে। আবার মাটিতে অতিরিক্ত ক্যালসিয়াম জাতীয় লবণ থাকলে মাটি ক্ষারীয় হয়ে যায়। এর ফলে মাটিতে খনিজ লবণগুলোর দ্রবণীয়তা কমে যায়। এর ফলে উদ্ভিদে বিভিন্ন রকম মৌলের অভাবজনিত রোগ লক্ষণ প্রকাশ পায়। আজ এ পর্যন্তই থাক, তোমাদের চ্যাপ্টারটি এখানেই শেষ হলো। সবাইকে মন দিয়ে শোনার জন্য ধন্যবাদ।